এরকম জোর করে মদটা খাওয়ানো গিলানো হয়েছিল, সেই অবস্থায় আমি তখন বুঝতে পারছিলাম না মদের সাথে আর কি ছিল। আমি মরে যাচ্ছিলাম, আমার এই প্রাণ, আমি যে মরে যাচ্ছিলাম আমি এটা জানাইতেই থানায় গেছিলাম। ডিবি কার্যালয়ে সোয়া 2 ঘন্টা ধরে সেদিনের আরও তথ্য জানালেন পরিমণি। ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলা নয়, মাদক মামলায় রিমান্ডে নাসির অমি, ছাড় পাবে না কেউই। দেশে করোনায় মৃত্যুর অর্ধেকের বেশি রাজশাহী ও খুলনায় কোভিডের তৃতীয় ঢেউ শুরু, বলছেন বিশেষজ্ঞরা। পরিস্থিতির উপর এসএসসি এইচএসসি পরীক্ষার সিদ্ধান্ত। সিলেটের জকিগঞ্জে 28তম গ্যাস ক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে। এই গ্যাস ক্ষেত্রে 4 স্তরেই গ্যাস পাওয়া যাবে এমনটাই মনে করছেন বাপেক্সের কর্মকর্তারা। জকিগঞ্জের আনন্দপুর থেকে বিস্তারিত জানাবো আমি ইকরামুল কবির। কামরাঙ্গীরচরে আদি বুড়িগঙ্গা চ্যানেলে লোক দেখানো অভিযান জেলা প্রশাসন ও বিআইডব্লিউজি এর। বৃষ্টি ও মানবিক কারণ বলে দায় সারা উত্তর। দেখছিলেন শিরোনাম। জনপদের সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। চিত্রনায়িকা পরিমণি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে গিয়ে জানালেন সেদিনের আরও তথ্য। এ সময় তার সঙ্গে ছিলেন পরিচালক চয়নিকা চৌধুরী। ডিবি কার্যালয় থেকে সোয়া 2 ঘন্টা পর বের হয়ে পুলিশকে ধন্যবাদ জানান তিনি এবং ন্যায় বিচার পাওয়ার আশা প্রকাশ করেন পরিমণি। এদিকে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার সর্বোচ্চ গুরুত্ব ও আন্তরিকতা দিয়ে মামলাটি তদন্তের আশ্বাস দিয়েছেন। মঙ্গলবার বিকেল 4:45টায় ডিবি কার্যালয়ে আসেন চিত্রনায়িকা পরিমণি। সঙ্গে ছিলেন তার ব্যক্তিগত কস্টিউম ডিজাইনার জিমি ও নির্মাতা চয়নিকা চৌধুরী। প্রায় সোয়া 2 ঘন্টার সাক্ষাৎ শেষে গোয়েন্দা কার্যালয় থেকে বের হয়ে আসেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় মুখ পরিমণি। গ্রেফতারের পর পরিমণিকে হত্যা ও ধর্ষণে অভিযুক্ত ব্যবসায়ীর পাল্টা অভিযোগ ছিল মধ্যরাতে মদ নিতেই বোট ক্লাবে দলবল নিয়ে গিয়েছিলেন এই অভিনেত্রী। কিন্তু পরিমণি সাংবাদিকদের বলেন তাকে জোর করে মদ পানে বাধ্য করা হয়েছিল। আমাকে এরকম জোর করে মদটা খাওয়ানো গিলানো হয়েছিল, সেই অবস্থায় আমি তখন বুঝতে পারছিলাম না মদের সাথে আর কি ছিল। আমি মরে যাচ্ছিলাম, আমার এই প্রাণ, আমি যে মরে যাচ্ছিলাম আমি এটা জানাইতেই থানায় গেছিলাম যে আমাকে হসপিটালে নিয়ে যান। ঠিক আছে, আমি কিন্তু পুরোটা কিন্তু তাদেরকে বলেছি যে আমার মদ খাওয়ানো হয়েছে, আমি ঠিক নাই, আমি সুস্থ নাই। পুলিশের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন সবার সহায়তায় ক্রমেই স্বাভাবিক হচ্ছেন তিনি। এ ঘটনায় ন্যায় বিচার পাবেন বলেও প্রত্যাশা করেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় এই চিত্রনায়িকা। একটা ম্যাজিকের মতো, মানে আর কয়েক ঘন্টার মধ্যে, আমি তো ঘুমিয়ে মানুষ জাগে সকালে, সেইটাও আমি সুযোগটা পাইনি, মানে ঘুমানোরই আমি টাইম পাইনি। তার আগেই দেখলাম যে এত দ্রুত কাজগুলো হয়ে গেছে, তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এখন শুধু আমার বিশ্বাস যে আমি আসলে সঠিক বিচারটা পাবো। ঘটনার সঙ্গে জড়িতরা যত বড় শক্তিশালী হোক না কেন তাদের ছাড় দেওয়া হবে না বলে আশ্বাস পুলিশের। যারা এই কাজটি করেছেন তারা যত বড় শক্তিশালী হোক না কেন তাদের জন্য ছাড় না দেওয়া হয়, ছাড় না দেওয়া হয়। এবং উনি একথাটা বলেছেন, আমরা ওনাকে আশ্বস্ত করেছি আমরা কাউকেই, যে যত বড় অফিসারই হোক বা যত বড় হোক, তাকে আমরা ছাড় দিব না। পরীর মামলার এজাহারে অজ্ঞাতনামা আসামিদের ধরতেও অভিযান অব্যাহত আছে বলেও জানিয়েছে পুলিশ। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। এবার করোনা প্রসঙ্গ। লকডাউনেও সীমান্তবর্তী জেলাগুলোতে কমছে না করোনা সংক্রমণ ও মৃত্যু। প্রতিদিনই নতুন নতুন এলাকায় লকডাউন দেওয়া হচ্ছে। দেশে একদিনে করোনায় মারা যাওয়া 50 জনের 30 জনই রাজশাহী ও খুলনা বিভাগের। এদিন নমুনা পরীক্ষায় সর্বোচ্চ শনাক্তের হার কুড়িগ্রামে 65.52%। রাজশাহীতে শয্যা সংকট চরমে, তাই চিকিৎসা চলছে মেঝেতেই। অধিকাংশ জেলায় মানুষ মানছেন না স্বাস্থ্যবিধি, ফলে দিন দিন বাড়ছে শনাক্তের হারের পাশাপাশি মৃত্যুর মিছিল। রাজশাহীতে 24 ঘন্টায় 1854টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 353 জন। শয্যা সংখ্যা 271 হলেও ভর্তি আছেন 325 জন। গতকালকে রাত্রে যথেষ্ট পরিমাণ চাপ ছিল, অনেকগুলো ভর্তি হয়েছে, অনেকগুলোকে ফেরত দেওয়া, যাদের নর্মাল ছিল তাদেরকে ফেরত দেওয়া হয়েছে। সবারই আইসিইউ লাগতেছে, সবারই অক্সিজেন প্রয়োজন। রোগীর চাপ সামলাতে খুলনা মেডিকেলে নতুন করোনা ইউনিট চালু করতে যাচ্ছে কর্তৃপক্ষ। 24 ঘন্টায় 537টি নমুনা পরীক্ষায় শনাক্ত 166 জন। আমরা আশা করছি আগামী সপ্তাহের শুরুতে আমরা এখানে 70টি বেড চালু করে করোনা ডেডিকেটেড হাসপাতালের মেডিকেল কলেজের সার্ভিসটির কিছুটা হলেও আমরা এখানে কাজ করতে পারবো। করোনার আরেক হটস্পট সীমান্ত জেলা সাতক্ষীরা। করোনা রোগী বেড়ে যাওয়ায় সদর হাসপাতালে রোগী ভর্তি বন্ধ রয়েছে। 24 ঘন্টায় 186টি নমুনা পরীক্ষায় 91 জন শনাক্ত, আর হার 49%।
সংক্রমণ রোধে কুড়িগ্রাম পৌরসভার ২, ৩ ও ৭ নম্বর ওয়ার্ড ও সীমান্তবর্তী ৩টি গ্রামে স্বাস্থ্যবিধি মানাতে কড়াকড়ি বিধিনিষেধ আরোপ করেছে জেলা প্রশাসন। ২৪ ঘন্টায় ২৯টি নমুনা পরীক্ষায় ১৯ জন শনাক্ত, হার ৬৫.৫২%। দিনাজপুর সদরে আজ থেকে শুরু হয়েছে ৭ দিনের লকডাউন। জেলায় সবশেষ সংক্রমণের হার ৩২.৫%। সেটার প্রতি সম্মান প্রদর্শন করে আসলে আমি আশা করব যে সাধারণ জনগণ যাতে সেটা সাড়া দিয়ে তারা গড়ে থাকে। চুয়াডাঙ্গায় দামুড়হুদা উপজেলায় শুরু হয়েছে ১৪ দিনের লকডাউন। শনাক্তের হার ৪৪.৭%। এছাড়া যশোরে শনাক্তের হার ৫২.২%, জয়পুরহাট ও নওগাঁয় ২৫% পর্যন্ত, ঠাকুরগাঁও ও ঝিনাইদহে ৪৫ থেকে ৫৬%। আহসানুল করিম, সময় সংবাদ। এদিকে রাজধানী সহ দেশের অন্যান্য প্রান্তেও করোনা পরিস্থিতির ফের অবনতি হয়েছে। এর প্রভাব পড়তে শুরু করেছে হাসপাতালগুলোতেও। বিশেষজ্ঞরা মনে করছেন দেশে কোভিডের তৃতীয় ঢেউ শুরু হয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ব্যাপারে শঙ্কায় স্বাস্থ্য অধিদপ্তরও। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। যদিও পরিস্থিতি গত মার্চ এপ্রিলের মতো ভয়ানক নয়, তবে হাসপাতালের চিত্র ক্রমেই খারাপ হচ্ছে। গত মাসের মাঝামাঝি যেখানে ভর্তি রোগী ছিল ১৩০ জন, এখন সে সংখ্যা ঠেকেছে ২৫০-তে। নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১৩-১৪%। ঢাকায় সেই হার ৪% থেকে লাফিয়ে এখন ৭.৫%। জুনের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে সেন্ট্রাল ডিস্ট্রিক্টগুলো গ্র্যাজুয়ালি এগুলো ইনফেক্টেড হবে। এটা আগেই আমাদের প্রেডিকশন ছিল, সুতরাং আগামী ১-২ সপ্তাহ হয়তো আমাদের রোগী আরও কিছুটা বাড়বে। বিশেষজ্ঞরা মনে করেন সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে ধীরগতি কোভিড পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে। সমন্বিত চেষ্টা এবং সময় মতো চেষ্টা, এই দুটাতেই আমাদের ঘাটতি হয়ে গেছে প্রথম থেকে এই পর্যন্ত। এটা কোনো উত্তরণের লক্ষণ দেখছি না। এটা তো অবশ্যই আমাদের সংক্রমণ বাড়ানোর জন্য একটা কারণ। কঠোর নজরদারির মাধ্যমে বাস্তবায়নে পিছিয়ে পড়ি বা ব্যর্থ হই, তাহলে কিন্তু ওই এলাকায় না, করোনা সংক্রমণ তখন অন্য অন্য এলাকায় ছড়িয়ে পড়বে। শঙ্কায় স্বাস্থ্য অধিদপ্তরও। তবে মাঠ পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানালো প্রতিষ্ঠানটি। স্বাস্থ্য বিভাগের সঙ্গে পরামর্শ করে স্থানীয় প্রশাসন যখন যেখানে যেটি প্রয়োজন, যেখানে লকডাউন প্রয়োজন সেখানে তারা লকডাউন করবেন, যেখানে কঠোর বিধিনিষেধ আরোপ করবে সেটি তারা করবেন। বিশেষজ্ঞরা বলছেন নমুনা পরীক্ষা বাড়ানো, আক্রান্তদের আইসোলেশন নিশ্চিতের পাশাপাশি জনসাধারণের স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার কোনো বিকল্প নেই। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এবছর এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে কিনা নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর, জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। সকালে কেরানীগঞ্জে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও জানান, করোনা পরিস্থিতি ভালো না হলে খুলছে না স্কুল। সবকিছু ঠিক থাকলে এবছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা এপ্রিলের মধ্যেই শেষ হয়ে যেত, কিন্তু করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে আটকে গেছে দেশের এই দুটি বড় পাবলিক পরীক্ষা। লাখ লাখ শিক্ষার্থী দিন কাটছে উৎকণ্ঠার মধ্যে। শিক্ষামন্ত্রী জানালেন, সবকিছুই নির্ভর করছে পরিস্থিতির ওপর। এই মুহূর্তে তো আসলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি নেই, কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাব আমাদের শিক্ষার্থীরা যেন পড়াশোনা থেকে বিযুক্ত না হয়। পরীক্ষা হোক বা না হোক, কোনো না কোনোভাবে এক ধরনের মূল্যায়ন হবে। পরীক্ষা নেওয়া না গেলে বিকল্প কি পদ্ধতিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে তা নিয়েও কাজ চলছে বলে জানালেন শিক্ষামন্ত্রী। তবে সংকটময় এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের পড়াশোনার সঙ্গেই থাকতে বললেন তিনি। এসএসসি এইচএসসি সেটি নিয়েও যদি পরিস্থিতি আরও খারাপের দিকে যায়, তাহলে পরীক্ষার বিকল্প কি হতে পারে, কি বিকল্প মূল্যায়ন পদ্ধতি আমরা ব্যবহার করতে পারি, সেগুলো নিয়েও আমরা কাজ করছি। পড়াশোনাটার মধ্যে যদি তারা না থাকে, তাহলে পরবর্তী পর্যায়ে গিয়ে তারা কিন্তু পড়াশোনাটা ধরতে পারবে না, অনেক বেশি কষ্ট হয়ে যাবে। গত বছরের 17 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। সরকার আগেই জানিয়েছে করোনা শনাক্তের হার 5% নিচে না নামা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার সম্ভাবনা নেই। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ। করোনা সংক্রমণের ঝুঁকির মধ্যেও বিশেষ নিরাপত্তা বাহিনী বা এসএসএফ সুচারুরূপে দায়িত্ব পালন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বাংলাদেশ সফর করে যাওয়া বিদেশি অতিথিরাও এসএসএফের নিরাপত্তা ব্যবস্থা ও দায়িত্বশীলতার প্রশংসা করেছেন। সকালে বিশেষ এই নিরাপত্তা বাহিনীর 35তম প্রতিষ্ঠাবার্ষিকীর ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। Sincere, dedicated and intelligent. 1986 সালের 15ই জনসভার মাঠ থেকে শুরু করে দেশে বিদেশে আধুনিক ও উন্নত প্রশিক্ষণপ্রাপ্ত এসএসএফ কর্মকর্তারাই দক্ষতার সাথে নিরাপত্তা নিশ্চিত করে থাকেন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের। যখনই যে এসেছেন
যাত্রা শুরুর পর ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পার করছে এসএসএফ। দিনটি উপলক্ষে গণভবন থেকে ভার্চুয়ালি প্রধানমন্ত্রীর কার্যালয়ে সমবেত কর্মকর্তাদের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। একদিকে করোনা ভাইরাস, সেই স্বাস্থ্যবিধি মানা, অপরদিকে এই যে আমন্ত্রিত অতিথি এবং তাদের সফরসঙ্গী, তাদের নিরাপত্তা দেওয়া, এটা কঠিন দায়িত্ব, খুব বড় একটা আমি বলবো যে চ্যালেঞ্জ ছিল। কিন্তু সেই সময় এসএসএফ অত্যন্ত দক্ষতার সাথে আমাদের আমন্ত্রিত অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করেছেন। আধুনিক এই সমন্বিত বাহিনী বিশ্বে প্রশংসা কুড়িয়েছে বলেও উল্লেখ করেন শেখ হাসিনা। আমাদের এসএসএফ এর সদস্যরা এত চমৎকারভাবে তাদের নিরাপত্তার ব্যবস্থা করেছেন যে প্রত্যেকেই প্রশংসা করেছে। এর আগে রীতি অনুযায়ী বর্ষার প্রথম দিনে সহযোগী সংগঠন কৃষক লীগের আয়োজনে গণভবনে বৃক্ষরোপণ করেন সরকার প্রধান। আহ্বান জানান সবাইকে অন্তত 3টি করে গাছ লাগানোর। সবুজ শ্যামল বাংলাদেশ আরও সবুজ হোক, আরও সুন্দর হোক। সিলেটের জকিগঞ্জে দেশের 28তম গ্যাস ক্ষেত্রের সন্ধান পেয়েছে বাপেক্স। এই মুহূর্তে জকিগঞ্জে আছেন সহকর্মী ইকরামুল কবির। বিস্তারিত জানতে সরাসরি চলে যাব তার কাছে। ইকরাম। ধন্যবাদ এমদাদ। আপনি ইতিমধ্যে জেনেছেন যে সিলেটের জকিগঞ্জের এই আনন্দপুরে দেশের 28তম গ্যাস কুপার আবিষ্কার করেছেন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপেক্স। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে এই যে গ্যাস ক্ষেত্রটি রয়েছে, সেই গ্যাস ক্ষেত্র থেকে সকাল প্রায় 10:30 থেকে এইভাবেই গ্যাস নির্গমন হচ্ছে। প্রথম দিকে একটু কম ছিল, যত সময় যাচ্ছে এই গ্যাসের চাপ ততই বৃদ্ধি পাচ্ছে। যদিও বলা হয়েছে প্রাথমিক অবস্থায় 6000 PSC প্রতি বর্গ ইঞ্চিতে চাপ থাকবে এবং পরবর্তীতে এই চাপ যেই এখন একটি মাত্র কূপ খনন করা হয়েছে, এখানে স্তর করা হয়েছে, কূপের স্তর খনন করা হয়েছে। এখানে 4টি স্তর রয়েছে। পূর্ণাঙ্গভাবে 4টি স্তর খননের পর এখানে 60,000 PSI এটার চাপ থাকবে, যাতে করে দেশের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হলো সিলেটের জকিগঞ্জের এই আনন্দপুরে। এই গ্যাস ক্ষেত্র আবিষ্কার করতে হওয়ায় এলাকাবাসীর মধ্যে একটি আনন্দ উচ্ছ্বাস আমরা দেখেছি। বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে নারী, পুরুষ এবং শিশুরা এসে এখানে ভিড় করছেন এই সুন্দর একটি মুহূর্ত দেখার জন্য, আনন্দঘন একটি মুহূর্ত দেখার জন্য। তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে যে দেশের অর্থনীতিতে এই অঞ্চল যে একটি অবদান রাখতে পারছে, তাতে করে এলাকাবাসী খুশি, সিলেটবাসী খুশি। সব কিছু মিলে বলা যায় আজকের দিনটি এই সিলেটবাসীর জন্য, জকিগঞ্জবাসীর জন্য, আনন্দপুরবাসীর জন্য একটি আনন্দ ঘন দিন, একটি উৎসবের দিন, একটি আনন্দ ঘন এই পরিবেশকে ধরে রাখার জন্য যেন আগামীতে এই গ্যাস ক্ষেত্রে যেন সম্পূর্ণভাবে সফলতা পায়, সেটি কামনা করছেন এলাকাবাসী। মোটামুটি এমদাদ এই ছিল জকিগঞ্জে আনন্দপুরে যে গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে তার সর্বশেষ খবর। দেশের 28তম গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয়েছে সিলেটের জকিগঞ্জের আনন্দপুরে। সে খবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির। কথা ছিল 74টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করার, কিন্তু উচ্ছেদ করা হয়েছে মাত্র 8 থেকে 10টি স্থাপনা। পরে বৃষ্টি ও মানবিক কারণ দেখিয়ে উচ্ছেদ বন্ধ করে চলে যায় অভিযানকারীরা। রাজধানীর কামরাঙ্গীর চরে আদি বুড়িগঙ্গা চ্যানেল দখলমুক্ত করার অভিযানে গিয়ে এমন লোক দেখানো অভিযান করেছে ঢাকা জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ। শক্তিশালী এক্সকাভেটর দিয়ে চলছে মাটি খোঁড়াখুড়ি। আশপাশে দাঁড়িয়ে তা দেখভাল করছেন 2জন ম্যাজিস্ট্রেট সহ বেশ কয়েকজন কর্মকর্তা। অথচ পাশেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অসংখ্য অবৈধ স্থাপনা, যার মাধ্যমে বছরের পর বছর দখল করে মেরে ফেলা হয়েছে ঢাকার সবচেয়ে পুরাতন খাল আদি বুড়িগঙ্গা চ্যানেলকে। মূলত হাইকোর্টের রায় নিয়ে এমন 74টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সব প্রস্তুতি নিয়ে মঙ্গলবার কামরাঙ্গীর চরের আদি বুড়িগঙ্গা যায় ঢাকা জেলা প্রশাসন ও বিএডব্লিউটিএ। বেলা 11টায় শুরু হয় উচ্ছেদ। প্রথম দিকে গুড়িয়ে দেওয়া হয় নিম্নবিত্তদের দখলে থাকা বেশ কয়েকটি অবৈধ স্থাপনা। এ সময় নিজেদের সপক্ষে আশপাশের তুলনামূলক বড় দখলদাররা কাগজপত্র নিয়ে আসলে তা নিয়ে যাচাই বাছাই শুরু করেন উচ্ছেদের দায়িত্বে থাকা 2 ম্যাজিস্ট্রেট, একাধিক এসিল্যান্ড ও সংস্থা দুটির কর্মকর্তারা। পরে দুপুর 1টার পর আর কোনো স্থাপনা উচ্ছেদ না করে এক্সকাভেটর দিয়ে মাটি খুঁড়ে সময় পার করতে দেখা যায়। হাইকোর্টের আদেশের পরও কেন উচ্ছেদ করা হলো না তা নিয়ে কথা বলতে রাজি হননি কোনো ম্যাজিস্ট্রেটই। তবে লালবাগের সহকারী ভূমি কমিশনার জানান, বৃষ্টি ও মানবিকতা বিবেচনা করে দখলদারদের সময় দেওয়া হয়েছে। বৃষ্টি আসার কারণে প্লাস
মানবিক কারণে আমরা তাদেরকে কাল 10টার মধ্যে যেহেতু কিছু মালামাল রয়েছে সরিয়ে ফেলার জন্য বলা হয়েছে। যদি তারা কালকে 10টার মধ্যে সরিয়ে ফেলেন তারপর আমরা আগামীকাল উচ্ছেদ কার্যক্রম শুরু করব। শুধুমাত্র জেলা প্রশাসনকে সহযোগিতা করতে এসেছে দাবি করে উচ্ছেদ নিয়ে এদিন গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি বিএডব্লিউটি এর কোনো কর্মকর্তা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি সহ নানা বিষয়ে সিদ্ধান্ত নিতে বোর্ড সভায় বসেছিলেন বিসিবি পরিচালকরা। সভা শেষে ব্রিফিং করছেন বোর্ড সভাপতি নাজবুল হাসান পাপন। আমরা সরাসরি যাব সেখানে। এটাকে এক্সটেন্ড করা হয়েছে আপ টু টি20 ওয়ার্ল্ড কাপ। এছাড়া আরেকটার কথা আপনারা কিছুদিন আগে হয়তো শুনেছেন, আমরা একটা শ্যাডো ন্যাশনাল টিমের কথা বলেছিলাম আপনাদেরকে, সেটাও আজকে বোর্ডে অ্যাপ্রুভড হলো। এখানে বাংলাদেশ টাইগার নামে একটা শ্যাডো ন্যাশনাল টিম আমরা তৈরি করতে যাচ্ছি। এটার পিছনে ব্যাকগ্রাউন্ড হচ্ছে আপনারা হয়তো জানেন, তারপর আরেকবার বলে নিচ্ছি। এখানে প্রথম ইস্যুটা এসছে যে ধরেন ন্যাশনাল টিমের যারা নাকি ডাক পায়, তারা যদি কেউ যদি না পায়, ফর এক্সাম্পল ধরেন কখনো ইমরুল পায় নাই, কখনো সে সৌম্য থাকে না ওই স্কোয়াডে, ওরা নাকি প্র্যাকটিস করারও সুযোগ পায় না। এখানে আমাদের ফ্যাসিলিটিগুলো ইউজ করতে পারে না। সেটা তো একটা বড় প্রবলেম। তাহলে ওরা কোথায় প্র্যাকটিস করবে? ওদের কারো যদি কোনো ঘাটতি থাকে, কেউ যদি ড্রপ হয়, তাহলে ও শিখবে কোথায়? সো এটা একটা ইস্যু ছিল। তো ওইটার থেকে অরিজিনেট করে আমরা যেটা ঠিক করেছি যে সারা বছর রাউন্ড দ্য ক্লক আমাদের এখানে ট্রেনিং চলবে, বেসিক্যালি বাই দি লোকাল। আমাদের ইচ্ছাটা হচ্ছে এখন পর্যন্ত লোকাল কোচিং স্টাফ দিয়ে করব, উইথ ক্লিয়ার ইনস্ট্রাকশন ফ্রম দ্য হেড কোচ কী চাই। সো আমরা ধরেন আমরা এখন কি হচ্ছে, আমাদের এখন যেটা হয়, ধরেন আমরা একটা ওপেনিংয়ে একটা প্লেয়ার এখন নেই, আমাদের যাকে নিয়েছি সে নাই, খেলবে না অথবা ইনজোর্ড বা কোনো কারণে নাই, তখন আমরা ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে এক একদিন এক একজনকে ট্রাই করি। আজকে একে করি, কালকে ওকে করি। কিন্তু আমাদের যদি রেডিমেড থাকতো যাচ্ছে কেউ যদি দরকার হয় ন্যাশনাল টিমে, তাহলে কে যাবে? সো ওই রকম পজিশন ওয়াইজ 1 নাম্বার, 3 নাম্বার, 7 নাম্বার বলে দেবে রিকোয়ারমেন্ট কোচ। ওই অনুযায়ী আমরা প্লেয়ারকে আইডেন্টিফাই করব, ওদেরকে ট্রেনিং চলবে সারা বছর, যাতে করে যদি ন্যাশনাল টিমের কোনো প্রয়োজন হয় সাথে সাথে রিপ্লেসমেন্ট হিসেবে চলে যেতে পারে। ক্লিয়ার? অ্যান্ড আইসিসির ওই যে হোস্ট, বিশেষ করে ওয়ার্ল্ড কাপ হোস্টের সিলেকশন প্রসেস। নাও এখানটায় কতগুলা সমস্যা আছে। ফর এক্সাম্পল আইসিসি মেন্স ইভেন্ট যেটা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, সেটাতে 10টা ফুল ফ্লেজেড ভেন্যু দরকার। যারাই নিবে তাদের 10টা ফুল ফ্লেজেড ফুল ফ্যাসিলিটি সহ ভেন্যু দরকার। নাও এটা তো আমাদের পক্ষে সম্ভব না, আমাদের তো নাই। যদি আমরা টি20তে যাই তাহলে 8টা, এটাও আমাদের জন্য কঠিন। সো আবার আরেকটা আছে চ্যাম্পিয়ন্স ট্রফি, আবার আমরা এটাতে পারি। চ্যাম্পিয়ন্স ট্রফিটা আবার আমাদের জন্য ঠিক আছে। সো আমরা যেটা ঠিক করেছি যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা আমরা নিজেরা ইন্ডিভিজুয়ালি আমরা বিট করব, আমরা চাবো। আর ওয়ার্ল্ড কাপ, মেন্স ওয়ার্ল্ড কাপ এবং টি20 এই দুটো আমরা করব, একা পারবো না, আমরা জয়েন্টলি করব। এখন এটা আমাদের ইচ্ছাটা হচ্ছে এই সাবকন্টিনেন্টে বা আমাদের এশিয়ার এসিসির আন্ডারে যারা আছি তাদের সাথে আমরা কথা বলবো। আমরা কথা বলে দেখবো যে আমরা যদি একসাথে দেই তাহলে আমাদের পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমরা যদি একসাথে দেই তাহলে ডেফিনেটলি আমাদের পাওয়ার সম্ভাবনাটা বেশি। এখন আমরা এটা শ্রীলঙ্কার সাথে কথা বলবো, আমরা পাকিস্তান আছে, শ্রীলঙ্কা আছে, ইন্ডিয়া আছে, ডেফিনেটলি এদের সাথে কথা বলে উই উইল ফাইনালাইজ। তো এইটার সময় খুব কম, কাজে আমাদের যাই কথা বলি না কেন 2-1 দিনের মধ্যে সেরে ফেলতে হবে। ঠিক আছে? আরেকটা থেকে পুরুষ অভিভাবক বা মাহরাম ছাড়াই হজ করতে পারবেন সৌদি আরবের নারীরা, তবে হজ করতে হবে দলবদ্ধভাবে। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পরামর্শে দেশটি ভিশন 2030 বাস্তবায়নের কাজ করছে। সেই লক্ষ্যে নানা বিধি নিষেধ তুলে দিচ্ছে রিয়াদ। কোভিড মহামারীর কারণে 2020 সালের মতো এবারও সৌদি আরবে বসবাসরত মুসলিমদেরই হজ করার অনুমতি দিচ্ছে দেশটি। তবে এতেও রয়েছে নানা বিধিনিষেধ।
রয়েছে ভ্যাকসিন নেয়ার বাধ্যবাধকতা। এত সব নিয়মের মধ্যেই সৌদির হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে এখন থেকে পুরুষ অভিভাবক বা মাহরাম ছাড়াই হজ করতে পারবেন সৌদি আরবের নারীরা। এক্ষেত্রে একাই নিবন্ধন করার অনুমতি দিচ্ছে কর্তৃপক্ষ, তবে হজ করতে হবে দলবদ্ধভাবে। সৌদি কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী এবছর সব মিলিয়ে ৬০,০০০ জনকে হজ করার অনুমতি দেওয়া হবে। আগামী মাসেই শুরু হবে হজের কার্যক্রম। দিন দুয়েক আগেই সৌদি আরবের প্রাপ্তবয়স্ক নারীরা পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া একা বসবাসের অনুমতি পেয়েছেন। দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন ২০৩০ বাস্তবায়নের অংশ হিসেবে এ অনুমতি দেয়া হয়। সে লক্ষ্যে একে একে বিধিনিষেধ তুলে নিচ্ছে সৌদি কর্তৃপক্ষ। এই মহাপরিকল্পনার অংশ হিসেবে ২০১৯ সালের আগস্ট মাসে সৌদি আরবে নারীদের ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এখন পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া ২১ বছরের বেশি হলেই নারীরা পাসপোর্টের জন্য আবেদন করতে পারছেন, ভ্রমণ করতে পারছেন ইচ্ছে মতো নিজের পছন্দের জায়গায়। জানিয়ে দিচ্ছি জনপদের সময়ের শিরোনামগুলো। আমাকে এরকম জোর করে মদটা খাওয়ানো গিলানো হয়েছিল। সেই অবস্থায় আমি তখন বুঝতে পারছিলাম না মদের সাথে আর কি ছিল। আমি মরে যাচ্ছিলাম, আমার এই প্রাণ, আমি যে মরে যাচ্ছিলাম আমি এটা জানাইতেই থানায় গেছিলাম। ডিবি কার্যালয়ে ২.৫ ঘন্টা ধরে সেদিনের আরও তথ্য জানালেন পরিমণি। ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলা নয়, মাদক মামলায় রিমান্ডে নাসির অমি, ছাড় পাবেন না কেউই। দেশে করোনায় মৃত্যুর অর্ধেকের বেশি রাজশাহী ও খুলনায় কোভিডের তৃতীয় ঢেউ শুরু বলছে বিশেষজ্ঞরা। পরিস্থিতির উপর এসএসসি এইচএসসি পরীক্ষার সিদ্ধান্ত। সিলেটের জকিগঞ্জে দেশের ২৮তম গ্যাস ক্ষেত্রের সন্ধান। জ্বালানো হলো সৌভাগ্য শিখা। ৪ স্তরে গ্যাস পাওয়ার আশা বাপেক্সের। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।